নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সর্বপ্রথম বলে রাখি, শরীরটা আমার খুব খারাপ। কদিন ধরেই জ্বর সর্দিতে ভুগছি, ঠিকমতো কাজ করতে পারছি না, তাই বহু কষ্টে কথা বলছি এবং ভিডিওটি করছি। আপনারা একটু সময় নষ্ট করে দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে রাখবেন। আপনাদের কমেন্টেই উৎসাহিত হই এবং তার জন্যই আপনাদের এত সহযোগিতা পাই এবং আপনারা ধৈর্য ধরে দেখেন। এবং আপনারা যারা নতুন দেখেন তারাও আমার পাশে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেই এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারছি। কারণ আমরা খুব ক্ষুদ্র ছোট ইউটিউবার, আপনাদের সমর্থন ছাড়া এগিয়ে যেতে পারবো না। তাই সবসময় আপনাদের কাছে জোর হাতে নিবেদন করি, যদি কেউ নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো মন্দ আপনারাই বিচার করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের একটি নতুন অনুষ্ঠানে নিয়ে এসেছি। অনুষ্ঠানটি হলো, আজকের আপনারা সবাই জানেন পালা বদলের পরে তৃণমূল ভেঙে খান খান। এবার তৃণমূলের নেতারা বলুন বা বামেদের কথা বলুন বা কংগ্রেস বলুন, যেই বলুন না কেন, বা বিজেপির অধিকাংশ নেতাই একটাই মুখে কথা, সেটা হলো অভিষেকের জন্যই আজকের তৃণমূল কংগ্রেস ধ্বংস। এটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু। আপনারা আমার বক্তব্য শুনে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো মন্দ বিচার করবেন। কথাটা হলো, অভিষেককেই আজকে দায়ী করা হচ্ছে। 2021 সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে, 21 সালে তখন তো আর দলে দলে তৃণমূল ভেঙে যে চার্টার প্লেনে গিয়ে যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, অনেকেই হেরে গেছেন, আবার কামব্যাক করেছেন। যদি অভিষেকই দায়ী হতো তাহলে তারা আর কামব্যাক করতেন না। এবং সেই সময় ডোবা কাণ্ডারি তুলে ধরেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজাগরণ একটি অনুষ্ঠান প্রতিটি এলাকায় করে বহু মানুষের সাথে জনসংযোগ রেখে এবং তার সুবক্তব্যর মাঝখানে মানুষের মন কেড়ে নিয়েছিল। এটা কিন্তু ভুললে চলবে না। দ্বিতীয়ত কথা, তার ইমেজ, তার কথাবার্তা এবং তার ভঙ্গি, এবং পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যে কোনো দুর্যোগ বলুন, বন্যা বলুন, এবং যে কোনো মানুষ বা যে কোনো শিশু ভয়ানক রোগে যখনই আক্রান্ত হয়েছে ছুটে গেছেন এবং উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তখন কি আমাদের এই পশ্চিমবাংলায় আর কোনো নেতা ছিলেন না? সর্বদলের নেতারাই ছিলেন। সে শতরূপ বলুন, আর সিপিএমের যে কোনো নেতা বলুন, কংগ্রেসের বলুন, তৃণমূলের বলুন, কেউ কিন্তু ছুটে যায়নি। বা বিজেপিরই বলুন, ছুটে গেছে কিন্তু একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সেটা বড় কথা না যে বাড়িয়ে দিয়েছেন, সেটা তার মানসিকতা এবং সেটা হয়তো তার দলের স্বার্থে বা রাজনৈতিক স্বার্থে করেছেন। সেটা কিন্তু আমরা আজকে ভুলতে চলেছি। এবং প্রতিটা তার বক্তব্য কিন্তু মানুষ শুনেছে এবং প্রত্যেকটা জনসভাতে ভিড়, এবং বহু মহিলা, বুড়ি থেকে ছুরি এবং ইয়ং জেনারেশন কিন্তু বলেছে যে অভিষেক আমাদের কাশ, অভিষেক আমাদের অভিষেক বস, অভিষেক, মানে যত রকমভাবে অভিষেককে টপে তোলা যায় সেইভাবে কিন্তু তারা মন্তব্য করেছেন এবং অভিষেককে জন্য পাগল ছিলেন। বারাসাতে আমার মনে আছে একটি অনুষ্ঠানে আমি ওখানে ভিডিও করতে গেছিলাম, অভিষেক এসছে, মহিলারা তো পাগল ছিলেন, মানে আজকের যুব যে মহিলা তারা, মানে অভিষেককে এক নজর দেখার জন্য। যাই হোক, যদি তিনি খারাপ থাকতেন বা তিনি যদি এই বাংলার খারাপ চাইতেন, তাহলে এই ইলেকশনের আগেও কিন্তু এরকম ভিড় উপচে পড়তো না এবং তাকে নিয়ে এত মাতামাতি থাকতো না। এবার একটা কথা হচ্ছে, তাহলে এই বিপর্যয় কেন আর এই ধরনের কথা কেন বলছে? এর পিছনে একটা কারণ আছে। আজকের যে বর্তমান মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু দল ছেড়েছিলেন অভিষেকের কারণে। তিনি এটা আমার বক্তব্য নয়, আপনাদের কাছে আগেই জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সংবাদ মাধ্যমের মধ্যে অনেক ভিডিওতে দেখেছেন, তিনি বলেছেন ভাইপোকে আমার নেতা মানতে হবে। কে হে? আমি পারবো না, তাই দল ছেড়েছি। কারণ এর পিছনে একটা, তৃণমূলেরই অভ্যন্তরের অনেক নেতারা দেখেছেন মমতা ব্যানার্জির 71 বছর বয়স হয়ে যাচ্ছেন 2026 সালে। বড় জোর হয়তো 2-1 বছর উনি রাজনীতিতে সক্রিয়ভাবে লড়াই দিতে পারবেন, তার বেশি পারবেন না। বেশি হলে এই 71 থেকে 31 অবধি। কিন্তু তার পরবর্তী জেনারেশন তৈরি হয়ে যাচ্ছে অভিষেকের এত চাওয়া পাওয়া এবং এত আকাঙ্ক্ষা মানুষের, তাহলে আমরা কি করব? সিএম তাহলে এরপরে অভিষেকই হবে এবং সেটা হতে দেওয়া যাবে না। তাহলে আমরা কি ভেসে এসেছি? এই একটা কথা। এটা হচ্ছে তৃণমূলের নেতাদেরই কথা, এবং এইটা কিন্তু খুব বর্তমান মুখ্যমন্ত্রীও বলেছেন, যিনি দীর্ঘ 19 সাল অবধি এই তৃণমূলের সরকারের ক্ষমতা ভোগ করে এসেছেন এবং বহু পদের অধিকারী ছিলেন। ওনার টাইটেলও অধিকারী এবং অনেক পদের অধিকারী ছিলেন উনি।
এবং অনেক পদেই উনি ছিলেন, শুধু মন্ত্রিত্ব না, সাংসদ, এমএলএ, সব কিছুতে, অনেক ব্যাংক পরিষেবার অনেক কিছুতেই ছিলেন। আমি সেইগুলো তুলতে চাই না, সেটা নিয়ে ভিডিও করছিও না আজকে। কিন্তু তাহলে অভিষেককে নিয়ে এত বিরোধিতা কেন দলের মধ্যে? ওই কারণ একটাই, অভিষেক যদি মাথা চাড়া দিয়ে ওঠে এবং অভিষেক যদি মানুষের মনে এতটাই জায়গা করে নেয়, তাহলে আমরা যে দীর্ঘদিন ধরে তৃণমূলটা করে আসছি, তাহলে আমাদের স্থানটা কী? অতএব এটাকে ভেঙে খানখান করতে হবে, এই হচ্ছে মূল উদ্দেশ্য। দ্বিতীয়, অপোনেন্ট পার্টি যারা সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তারা দেখেছে অভিষেক যদি এই বাগডোরটা ধরেই নেয় এবং অভিষেক যদি এখানে মাথা তুলে দাঁড়িয়ে যদি তিনি আবার বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হয়ে যান, তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে চলে যাচ্ছে। সেই আমাদের তার অধীনে চলতে হবে, নেতা হয়ে বা কাউকে কাউন্সিলর হয়ে, কাউকে এমএলএ হয়ে, কাউকে মন্ত্রী হয়ে, এর বেশি কিছুই না, এবং তাকে নেতা বলে মানতে হবে। এটা কিন্তু রাজনৈতিক একটা হিংসা দীর্ঘদিনের চলেছে, এটা অনেকের ভাষায় প্রকাশ করেছে। এবার অভিষেক যদি খারাপ হতো, অভিষেক যদি সত্যি তিনি অনুপযুক্ত হতো, তাহলে কিন্তু তারা ক্ষমতা থাকাকালীনই দল থেকে বেরিয়ে যেতেন এবং দলের বিরুদ্ধে তারা এটা প্রকাশ করতেন, মত প্রকাশ করতেন। সেটা কিন্তু করেনি। আমি দেখেছি আমার এলাকায় যিনি মন্ত্রী ছিলেন তৃণমূলের, তিনি অবধি মানে অভিষেককে একবার হ্যান্ডশেক করার জন্য পাগল ছিলেন। এটাও আমার চোখে দেখা, নিজের চোখে দেখা, স্বচোখে দেখা। এবং অভিষেকের কথা বলতে গিয়ে তিনি যেন একেবারে উন্মাদ হয়ে যেতেন প্রশংসায়। আজকে সেই লোকই দেখছি ভিন্ন কথা বলছেন। তাহলে কি, রাজনৈতিক স্বার্থ এমন একটা জিনিস যেখানে কোনো সম্পর্ক খাটে না। আর শ্রমিক ভট্টাচার্যকে তো আমি কুর্নিশ জানাই, উনি একটা কথা বলেছেন, রাজনীতিতে কোনোদিন 2 2 4 হয় না। এই কথাটা কিন্তু সত্যি উপযুক্ত। রাজনীতিতে কখন যে কী প্রাসঙ্গিক হয়ে উঠবে সেটা বোঝা মুশকিল। এই যে আজকে দেখছেন বাংলার বুকে এত সন্ত্রাস চলছে, এবং এই নিয়ে সিপিএম নেতারা বড় বড় ডায়লগ ছাড়ছেন এবং বলছেন তাদের উপর সিপিএম অত্যাচার করেছে তৃণমূলীরা ক্ষমতায় আসার পরে, তার বহিঃপ্রকাশ। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে তারা লুটে পুটে খেয়েছে, তার জন্যই এত সন্ত্রাস। আমি কিন্তু বলি যে না, শুধু তার জন্যই নয়, শুধু তার জন্যই নয়, কারণ প্রতিহিংসা রাজনীতিতে এরকমই চলে, যার যার পজিশনের জন্য, এবং আপনি কি পদাধিকারী হবেন তার জন্যই। রাজনীতিতে এখানে কেউ কারো আপন হয় না। এবার এই সিপিএম নেতারা যে আজকে বড় বড় সন্ত্রাসের কথা তুলে ধরেছে, এখনও এই লাল সন্ত্রাসের নমুনা কিন্তু পশ্চিমবঙ্গে জীবিত রয়েছে। যে ব্যক্তির 2টো হাত কেটে দিয়েছেন কোনো কংগ্রেস করার অপরাধে কোনো সিপিএম নেতা বা কর্মীরা, তিনি এখনও বেঁচে আছেন। সেটা দেখে কি বলবে, এর থেকে বড় সন্ত্রাস হতে পারে? সাইবারি গণহত্যা, কেশপুর, নানুর, নেতাই, সিঙ্গুর, মরিচঝাপি, বিজন সেতু, এগুলো কি তারা ভুলে গেছে? আর পাড়ায় পাড়ায় যা হতো, পাড়ায় পাড়ায় তো ওনাদের কিছু উন্মাদ পুষে রেখে দিয়েছিলেন, যা সাধারণ লোক থেকে তোলা তুলতেন, বোমাবাজি, অস্ত্র নিয়ে ঘোরা এবং শেয়ানা তৈরি করা, গুন্ডা বাহিনী প্রত্যেক গলিতে গলিতে। সেই গুন্ডারাজ কিন্তু অনেকটাই দমন করেছিলেন এই তৃণমূল ক্ষমতায় আসার পরে, এটা স্বীকার করতে হবে। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন তৃণমূলী নেতাদের মুখে আমি এটাও শুনেছি, অনেক গুন্ডাকে তাদের অফিসে ডেকে বলেছে, বড় গুন্ডা হয়ে গেছো, তৃণমূল নেতাদের থেকে বড় গুন্ডা, পুলিশ থেকে তোমরা বেশি গুন্ডা, লাইসেন্সদারি গুন্ডা রয়েছে কিন্তু আমাদের কাছে। এরকম কথা আমি অনেক তৃণমূল নেতার মুখে বলতে শুনেছি। সেই করে কিন্তু ঠান্ডা করে দিয়েছে, তাদেরকে জেলে পচিয়ে রেখে দিয়েছে। অনেক নাম শোনা গেছে সিপিএম আমলে, সেসব গুন্ডারা কোথায়? তাই আপনারা বড় বড় কথা বলার আগে আপনাদের পিছনে একটু তাকাবেন এবং আয়নায় ছবিটা দেখবেন। এবং এই যে তোলাবাজির কথাটা বলছেন না, একটা স্কুলে ছাত্রী ভর্তির জন্য এলসি যে থাকতো যে এলাকায়, সে পর্যন্ত ডিমান্ড করতো এত টাকা দিতে হবে। কোন স্কুলে? সরকারি স্কুলে। লটারি চালু হওয়ার পরে স্কুলে যে নামগুলো উঠতো, পরীক্ষা নিয়ে যে পরীক্ষায় বসতে হতো 4 থেকে 5-এ ওঠার জন্য, তখন পরীক্ষা নেওয়া হতো। সেই পরীক্ষায় যতজনের নাম উঠতো, ভালো ছাত্রীরও অনেক সময় নাম উঠতো না, কারণ ওই পরীক্ষার কাগজ তো দেখে আর ওগুলো শুধু নেওয়াই হতো। আপনাদের আমলে কারো বলার সাহস ছিল যে আমার মেয়ের বা আমার ছেলের যে পরীক্ষায় দিয়েছে তার নামটা ওঠেনি, পেপারসটা দেখান তো? আপনারা দেখতে দিতেন? আপনাদের ইচ্ছা মতন আপনাদের পেটোয়া লোকদের নাম তুলে দিতেন।
অমুকে পাস অমুকে ফেল, তাদের নাম আর উঠে না। এবার সেই নামগুলো তোলার জন্য আপনাদের গিয়ে হাতে পায়ে ধরতো মানুষ, এবং সেখান থেকে আপনারা তোলা খেতেন। তার উদাহরণ কিন্তু আমার কাছে রয়েছে। তাই বড় কথা বলার আগে ভাববেন 10 বার যে আপনারা 34 বছর কি করে গেছেন। রইল বাকি বিজেপি। আমি এখনও বলবো, বিজেপি যদি সন্ত্রাস করে থাকে সেটা কিন্তু প্রশাসনিকভাবে করছে তারা। যা বিজেপি যখন ক্ষমতায় আসেনি এই রাজ্যে, তখন তারা বলেছে পুলিশকে দলদাস, আজকে তারা পুলিশকে দলদাস বানিয়ে ফেলেছে। যদি বলেন কেন, কোনো সংবিধানে নেই কে 21 সালে কাকে চমকিয়েছে তার জন্য তার কোমরে দড়ি দিয়ে আন্ডারপ্যান্ট পরিয়ে গেঞ্জি পরিয়ে তাকে নিয়ে যাবে, এরকম ইতিহাসের নজিরে নেই। সেটা কিন্তু এই দেখা যাচ্ছে। এছাড়া যারা আজকে ঘর ভাঙছে, দোকান ভাঙছে, আগুন লাগাচ্ছে, নানা রকম তোলা তুলে বেড়াচ্ছে, তারা কিন্তু এই তৃণমূল থেকে গিয়ে। আর এই অংশর ওই দুপুর 12টার পরে আবির মেঘে তারাই করছে। শ্রমিক ভট্টাচার্য বলেছে কোনো টোটো অটো ইউনিয়নে কোনো ঝান্ডা, কোনো এখানে নাক গলাবে না কোনো বিজেপি। কিন্তু তা সত্ত্বেও আমরা কি দেখতে পাচ্ছি, সব জায়গায় তাদের টোটো অটোতে ঝান্ডা, এবং যারা গিয়ে এটা দখল করছে তারা কিন্তু ওই দুপুর 12টার পরে তৃণমূল হয়েছে। এদের কাজকর্মগুলোই হচ্ছে এটা। তাই এটাও চাইলে প্রশাসন যখন তখন বন্ধ করতে পারে, এবং এরা পুরনো যারা কমিটিতে ছিল তাদের নামে ক্লেম তুলে 2 লাখ 5 লাখ দিতে হবে, নতুন কমিটি গড়বে, তোমরা বাদ, এটা করছে। এরও আমার কাছে জলজান্ত অনেক উদাহরণ রয়েছে। আমি সেই উদাহরণ বা সেই কোথায় হয়েছে, কোন জায়গায় হয়েছে, সেটা কিন্তু আমার কাছে প্রমাণ আছে, কিন্তু আমি সেটা প্রমাণ দিয়ে ভিডিও করছি না। কিন্তু আমার মুখের কথা কিন্তু আমি একটা মিথ্যা কথা বলে এখানে ভিডিও করছি না। তাই আরেকটা জিনিস আপনারা জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলেছে যদি আমার নামে কোনো চুরি বা কোনো দুর্নীতির প্রমাণপত্র থাকে তা একটা ফাঁসির মঞ্চ করবেন, আমি নিজে গিয়ে ফাঁসি বরণ করব। এটা বহুবার তিনি বলেছেন। এবার আমাদের দেশের একটা আইন আছে, আপনার উপরে যদি কোনো কেস আমি করি, আপনাকে আদালতে প্রমাণ করে আসতে হবে আপনি নির্দোষ। ততদিন আপনার জেল খাটতে হবে, জেল হেফাজত, পুলিশ কাস্টাডি করে তারপরে আপনার বদনাম কিন্তু মার্কেটে ছড়িয়ে যাবে। আপনি পরে ছাড়া পেলেন নির্দোষ হিসাবে, কি হলো, কেজরিওয়ালের মতন লোককে প্রমাণ করাতে পারেনি, যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাকে বলে দিয়েছে, জর্জ বলেছে যে কেজরিওয়াল নিষ্পাপ এবং নির্দোষ, তার উপরে যে আরোপ লাগানো হয়েছিল সেটা মিথ্যে। কিন্তু ভাবুন তো তাকে কতদিন জেলে থাকতে হয়েছিল, এটা কি অস্বীকার করতে পারবে ভারতবাসী? এটা কিন্তু প্রমাণিত। তাই এইভাবে সন্ত্রাস চলছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও প্রাসঙ্গিক। আপনারা একটা জিনিস দেখেছেন, অনেকেই অট্টহাসি হেসেছেন, কারণ এর পিছনে একটা বড় কি দেখেছেন সেটা বলছি। এর পিছনে একটা বড় চক্র ঘুরছে। যদি বলেন কীরকম, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে গেছেন তার আগে অনেক ভিডিওতে দেখেছেন, যা মিডিয়া দেখায়নি, সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে, ছোটোখাটো মিডিয়া দেখিয়েছে, সেখানে বহু মহিলা অনেককেই জড়ো করা হয়েছে, যাদের ডিমের ক্রেট ধরে কিনে দেওয়া হয়েছে এবং সেই ডিমগুলো তার প্রতি ছোড়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জানতো যে এই ধরনের আচরণ আমার প্রতি হবে, তবু তিনি বাংলার মানুষকে দেখাতে চেয়েছেন যে দেখুন এরা কতটা হিংস্র হতে পারে এবং এরা কতটা নির্মম হতে পারে। এরা সুশাসন দেবে, এরা রাজনীতি করবে, এরা মানুষের জন্য দরদি হবে, তার প্রমাণই। এবং একজন মহিলা তো বলেই ফেলেছে যে যে ছেলেটি সোনারপুরে মারা গেছে, ওকে তো মেরেছি, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারব, এরকম কথা বলে ফেলেছে ক্যামেরার সামনে। সেই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছে। কিন্তু প্রশাসন কি সেইভাবে তৎপর ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে? কোনো আইনত ব্যবস্থা নিয়েছে যে ক্যামেরার সামনে এরকম একটি মহিলা বলতে পারে? নেয়নি। কিন্তু এইটাই যদি তৃণমূল জামানায় হতো, আজকে সিপিএম বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, আলোড়ন সৃষ্টি হয়ে যেত যে এক্ষুনি তাকে আইনের আওতায় আনা হোক, এক্ষুনি তাকে অ্যারেস্ট করা হোক, চাই দরকার হলে সিআইডি হোক, চাই ইডি হোক, থানা পুলিশ দিয়েও হবে না, এরকম ঘটনা কিন্তু ঘটত। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাক হয়ে যে অনেক কিছুই কিন্তু আমাদের রাজ্যের সভাপতি যিনি শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু যথেষ্ট রাজনৈতিকমূলক বক্তব্য রাখছেন এবং
সুশাসন প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং তার বক্তব্যের সাথে অনেক কিছু মিল খাচ্ছে না। তিনি যেটা চাইছেন হচ্ছে অন্য কিছু। কারণ এখন এই তৃণমূলীরা ভিড়ে তারা দেখাতে চাইছেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলীরা না, এরা অরিজিনাল তৃণমূল না, এরা করে কমবে খাওয়া লোক। পাথর ছুঁড়েছি, আমি বড় বিজেপি, আমি 5 বছর ধরে বিজেপি করতাম, 10 বছর ধরে বিজেপি করতাম। এখনও জানেন বিজেপির অনেক জায়গায় সংগঠনই নেই। এই ইলেকশনে অনেক জায়গায় বুথে এজেন্ট বসিয়েছে, টাকা দিয়ে এত টাকার বিনিময়ে তাকে এজেন্ট করেছে। এরকমও নমুনা অনেক জায়গায় দেখেছি। এবং যে কোনো পাড়ায় ঘুরে দেখা যায় যে 2 জন মাত্র বিজেপি কর্মী পাওয়া যায়। তাহলে এই ভোট দাতারা আসলো কোথার থেকে এবং এত ছেলেপেলে আসলো কোথার থেকে? সবই কিন্তু নব্য বিজেপি। এবং এই নব্য বিজেপির জন্য বিজেপির কোনো নেতা যদি দেখে থাকেন বা শ্রমিক ভট্টাচার্য যদি দেখে থাকেন, তাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করব, অবশ্যই আপনারা এদিকে দৃষ্টিপাত করুন যে এই জিনিসটা কি হতে যাচ্ছে। এটা কিন্তু চরম আকার ধারণ করছে মানুষের কাছে। সাধারণ মানুষ এটা মেনে নিতে পারছে না। যিনি বিজেপি করেন তিনিও মেনে নিতে পারছেন না, যিনি তৃণমূল করেন তিনিও মেনে নিতে পারছেন না। যে কোনো দলের সুস্থ সমাজের মানুষ কিন্তু মেনে নিতে পারছে না এই আচরণ। এটা কিন্তু কালক্রমে আপনাদের উপরেই অভিশাপ হয়ে দাঁড়াবে। কারণ রাজনীতিতে কেউ চিরস্থায়ী না। আজ কেউ আছেন, কালকে কেউ আসবেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক, যে যাই বলুক না কেন আপনারা একটু ভেবে দেখবেন। এবং তার একটা নমুনা দিই, যখন ওই সেবা আশ্রম ক্যাম্প করেছিল নন্দীগ্রামে, তখনও বহু মানুষের ঢল দেখেছি সেই সেবা আশ্রমে। এবং সেখানে বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, সর্বদলের সাধারণ মানুষ। এবং তাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে আনেননি বা কোনো তৃণমূল কর্মী গিয়ে ডেকে আনেননি। তারা স্বইচ্ছা এসছেন এবং কী চিকিৎসা পেয়েছেন এবং তাদের মুখের বক্তব্যগুলো এখনও কিন্তু ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। যে ভাবা যায় না, অভাবনীয় একটা প্রকল্প করেছে, যার মাধ্যমে আমরা অনেক ভালো চিকিৎসা, ওষুধ সব কিছু পেয়েছি। এটা কিন্তু তাদেরই মুখের কথা। তো পালা বদল হলে অনেক কিছু মানুষও বদল হয়, মানুষের বক্তব্যও বদল হয়। তা আগে দেখতে থাকুন কি হয়। এবং এরা কেউই হারিয়ে যাবে না। এরা রাজনৈতিক চতুর লোক এবং এরা রাজনীতিতে টিকে থাকবে। সে কংগ্রেসে যোগদান দিয়েই হোক আর যেভাবেই হোক, বা নতুন সূর্য উদয় করেই হোক, বা তৃণমূল কামব্যাক করেই হোক, যেভাবেই হোক না কেন, এরা কেউ হারিয়ে যাবে না। হ্যাঁ, সাময়িক হয়তো হ্যারাসমেন্ট হচ্ছে, থানা, পুলিশ, কোর্ট, কাচারি। এখন প্রশাসনকে যেরকম আমাদের রাজ্যে যারা শাসন ভার নিয়েছেন, তারা যেভাবে ব্যবহার করবেন সেই দৃষ্টিভঙ্গিতে চলবে। আর মানুষ তো সুবিধাভোগী। সেটা নমুনা দেখতেই পাচ্ছেন। যে দলের কোনো এমএলএ 2 দিন আগে, আজ থেকে 1 মাস আগে, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় পা ধোয়া জল খেয়েও মনে হয় শান্তি হতো না, এতটা মানে শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, এত প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আজকে তারা কি বলছে? আসল কথা, নিজেদের ব্যক্তি স্বার্থে, নিজেদের বাঁচানোর জন্যই এসব গল্প। তো এই জিনিস সর্বদলেই আছে। এবং যারা বিজেপি আজকের নেতা এমএলএ হয়েছেন, অনেকেই কিন্তু এই তৃণমূল তৈরি করেছেন। তাদের তৃণমূল ঘরানার, তৃণমূল করেই তারা নেতা হয়েছেন এবং তারা সরকারে থেকেও ভোগ করেছেন অনেকে। বহু নেতা, বহু এমএলএ হয়েছেন এবারও, এটা কিন্তু মানতে হবে। এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই। আমি অনেক নেতা এমএলএর নাম ধরে বলতে পারি। ইভেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান যিনি, তিনিও কিন্তু তৃণমূল থেকেই তার উত্থান এবং তৃণমূল থেকেই তার পরিচিতি। এবং তার বহু প্রশংসনীয় ভিডিও রয়েছে যা মমতা ব্যানার্জির সম্বন্ধে তিনি বলেছেন, এবং মোদির বিরোধিতা করে যেসব বক্তব্য রেখেছেন সেগুলোও কিন্তু রয়েছে, সেটাও বাংলার মানুষ শুনেছেন। তাই এতটা ভুলে গেলেও চলবে না, একটু স্মরণে আনবেন এবং ভাববেন কথাগুলো আমি সঠিক বললাম কি ভুল বললাম। এবং বিচার আপনাদের কাছে, কমেন্টের মাধ্যমে আপনারাই উত্তর দেবেন, আপনারাই বলবেন সঠিক বললাম কি ভুল বললাম। আজকের এই অবধি সমাপ্ত এখানেই করলাম। জয় হিন্দ।